নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা ঠিকই দেখেছেন, এবার থেকে কন্যা সন্তানরা আর বাবার মৃত্যুর পর বাবার সম্পত্তিতে দাবি জানাতে পারবেন না। কোন কোন ক্ষেত্রে কন্যা সন্তানরা বাবার সম্পত্তির উপর দাবি জানাতে পারবেন না এবং কোন কোন ক্ষেত্রে কন্যা সন্তানরা বাবার সম্পত্তির উপর দাবি করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে পুত্র সন্তানরা বেশি সম্পত্তির শেয়ার পাবেন কন্যা সন্তানের তুলনায় এবং কোন প্রপার্টির উপর কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানকে ভাগের ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া হবে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আমাদের দেশে এখনো একটি সামাজিক প্রথা বিদ্যমান, যে প্রথা অনুসারে কন্যা সন্তানের বিবাহের পর সেই বিবাহিত কন্যা সন্তান অনেক ক্ষেত্রে সামাজিক কারণে বাবার সম্পত্তির উপর দাবি জানাতে পারেন না, বা অনেক ক্ষেত্রে বাপের বাড়ির লোকের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার ভয়ে তিনি দাবি জানান না। কিন্তু আইন কি বলছে, কোন কোন ক্ষেত্রে কন্যারা বাবার সম্পত্তির উপর দাবি জানাতে পারেন আর কোন কোন ক্ষেত্রে কন্যারা বাবার সম্পত্তির উপর দাবি জানাতে পারেন না, আমরা সকল কিছুই এক এক করে জেনে নেব। প্রথমে আমরা জানব হিন্দু কন্যা উত্তরাধিকারী আইন সম্পর্কে এবং এরপরে আমরা জানব মুসলিম কন্যা উত্তরাধিকারী আইন সম্পর্কে। হিন্দু কন্যা উত্তরাধিকারী আইন 1956, যেটা সংশোধন হয়েছিল 2005 সালে, এবং এই 2005 সালে হিন্দু কন্যা উত্তরাধিকারী আইনে স্পষ্ট বলা হয় কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার আছে পুত্র সন্তানের মতো। অর্থাৎ কন্যারা চাইলেই বাবার মৃত্যুর পর বাবার সমস্ত সম্পত্তির উপর দাবি জানাতে পারে। এক্ষেত্রে ক্লাস 1 উত্তরাধিকারী নিয়ম প্রযোজ্য হবে। ক্লাস 1 উত্তরাধিকারী নিয়ম বলতে এক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী, পুত্র এবং কন্যারা সকলেই সমস্ত সম্পত্তির সমান সমান অংশ পাবেন। অর্থাৎ পিতার যদি মৃত্যু ঘটে এবং তিনি যদি তার সম্পত্তি কাউকে না দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই পিতার বিধবা স্ত্রী এবং তার সমস্ত পুত্র এবং সমস্ত কন্যারা সেই পিতার সমস্ত সম্পত্তির সমান সমান ভাগ পাবেন। এটা হিন্দু উত্তরাধিকারী আইন 1956, যেটা সংশোধন হয়েছিল 2005, সেই 2005-এ স্পষ্ট উল্লেখ করা আছে। এবার আমরা জানব কোন কোন ক্ষেত্রে পিতার মৃত্যুর পর কন্যা সন্তানরা বাবার সম্পত্তির উপর দাবি জানাতে পারবেন না। এর দুটি অংশ আছে। প্রথম যে অংশটি অর্থাৎ নাম্বার 1, সেটা হলো বাবা যদি মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তির উপর উইল করে দিয়ে যান এবং সেই উইলে কোনো এক ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে তার সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়ে যান এবং সেই ভাগের মধ্যে তার কন্যা সন্তানের কোনো নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির ওপর কন্যা সন্তান দাবি জানাতে পারেন না বা পারবেন না, এটা আইন অনুযায়ী বলা আছে। এবার যদি সেই কন্যা সন্তানকে কিছু অংশ অর্থাৎ কিছু পরিমাণ শেয়ার দিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই কন্যা সন্তানকে ওই শেয়ার নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল, যদি কোনো পিতার ধরুন 1 কোটি টাকা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তার একজন কন্যা এবং একজন পুত্র এবং তার একটি স্ত্রী আছে এবং তিনি উইল করে এটা দিয়ে বলেন যে তার স্ত্রীকে 40 লক্ষ টাকা এবং পুত্রকে 50 লক্ষ টাকা এবং কন্যাকে 10 লক্ষ টাকা দিয়ে যাওয়া হবে, তাহলে সেই উইল অনুযায়ী কিন্তু সেটাই সিদ্ধ হবে। এক্ষেত্রে সেই কন্যা সমান 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 33,33,000 টাকা পাওয়ার যোগ্য হলেও তাকে শুধুমাত্র 10 লক্ষ টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং এক্ষেত্রে আইনত তিনি আর কিছু করতে পারেন না। এবার এক্ষেত্রেও আর একটি বিষয় রয়েছে, সেটি হলো পিতা শুধুমাত্র তার নিজের অর্জিত সম্পত্তির ওপরই উইল করে কোনো এক ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে শেয়ার দিতে পারেন, কিন্তু তার উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তির ওপর তিনি এক ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে তিনি ইচ্ছা মতো শেয়ার করতে পারেন না। অর্থাৎ অর্জিত সম্পত্তি বলতে এখানে বোঝায় পিতা জীবদ্দশায় নিজের রোজগার থেকে যে সমস্ত টাকা পয়সা জমিয়েছেন বা যে সমস্ত সম্পত্তি কিনেছেন, সেগুলি তিনি চাইলে কোনো এক ব্যক্তি, ধরুন এক্ষেত্রে পুত্র সন্তানকে দিয়ে যেতে পারেন এবং এক্ষেত্রে কন্যা সন্তানকে বঞ্চিত রাখতে পারেন। কিন্তু তিনি বাপ ঠাকুরদার কাছ থেকে যে প্রপার্টি পেয়েছেন বা যে বাড়ি বা যে জায়গা পেয়েছেন বা যে টাকা পয়সা পেয়েছেন, সেটি শুধুমাত্র তিনি তার কন্যা সন্তানকে বঞ্চিত রেখে মানে পুত্র সন্তানের নামে উইল করে যেতে পারেন না। এক্ষেত্রে কন্যা সন্তানের একটি লিগ্যাল রাইট রয়েছে, তিনি চাইলে কিন্তু সেই উইলের ওপর কন্টেস্ট করতে পারেন এবং নিজের দাবি আদায় করতে পারেন।
এবার যে দ্বিতীয় কারণটি রয়েছে, যে কারণটির উপর ভিত্তি করে ভাগের ক্ষেত্রে কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানকে অধিক গুরুত্ব দেওয়া হবে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে ধরুন কোনো কন্যা সন্তানের বিবাহ হয়ে গেছে এবং তিনি বর্তমানে শ্বশুর বাড়িতেই রয়েছেন এবং স্বামী সন্তান নিয়ে সুখেই আছেন। এবার এক্ষেত্রে যদি সেই পিতার কোনো একটি বসত বাড়ি থেকে থাকে এবং সেই বসত বাড়িতে সেই পিতার কোনো পুত্র সন্তান বা একাধিক সন্তানেরা বসবাস করেন, অর্থাৎ সেই কন্যার কোনো ভাই বা দাদারা বসবাস করেন, তাহলে সেক্ষেত্রে সেই বসত বাড়ির ভাগের ওপর কন্যা সন্তানরা যদি দাবি জানান, তাহলে সেক্ষেত্রে সেই দাবিতে কিন্তু কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানের অধিক গুরুত্ব আছে, এটাই বিবেচনা করা হবে। অর্থাৎ এক্ষেত্রে কন্যা সন্তানরা কিন্তু বসত বাড়ির ভাগের ওপর কখনো দাবি জানাতে পারেন না, বা দাবি জানালেও এখানে গুরুত্বটা কম থাকবে যতদিন পর্যন্ত তার পুত্র সন্তানরা, অর্থাৎ সেই কন্যা সন্তানের ভাই বা দাদারা সেই বাড়িতে বসবাস করছেন ততদিন পর্যন্ত। এবার আমরা জানবো সঠিক উত্তরাধিকারী কারা। অর্থাৎ কোনো এক ব্যক্তি যদি উইল না করে মারা গিয়ে থাকেন, তাহলে তার সমস্ত সম্পত্তি বা প্রপার্টি কারা কারা ভাগ পাবেন। এক্ষেত্রে উত্তরাধিকারী নির্ণয়ের ক্ষেত্রে দুটি ক্লাস রয়েছে, একটি হলো ক্লাস 1 ক্যাটাগরি এবং অপরটি হলো ক্লাস 2 ক্যাটাগরি। ক্লাস 1 ক্যাটাগরির মধ্যে পড়ছে সে মৃত ব্যক্তির স্ত্রী, পুত্র, কন্যা এবং মাতা, অর্থাৎ সে মৃত ব্যক্তির যাবতীয় সম্পত্তি এই উত্তরাধিকারীগণের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। এবার আমরা জানবো ক্লাস 2 ক্যাটাগরির উত্তরাধিকারীদের ব্যাপারে। ক্লাস 2 ক্যাটাগরির উত্তরাধিকারী তখনই খোঁজা হবে যদি ক্লাস 1 ক্যাটাগরির কোনো উত্তরাধিকারী সে মৃত ব্যক্তি না থেকে থাকে। অর্থাৎ সে মৃত ব্যক্তি যদি অবিবাহিত থাকেন, অর্থাৎ তার কোনো স্ত্রী পুত্র কন্যা নেই এবং তার মাতাও বর্তমানে পরলোক গমন করেছেন, তাহলে সেক্ষেত্রে ক্লাস 2 ক্যাটাগরির উত্তরাধিকারী খোঁজা হবে সে মৃত ব্যক্তির সম্পত্তি ভাগের ক্ষেত্রে। এবং এই ক্লাস 2 ক্যাটাগরির উত্তরাধিকারীদের মধ্যে পড়ছে সে মৃত ব্যক্তির কোনো ভাই, কোনো বোন বা তার নাতি নাতনি, সেটা তার নিজেরই হোক বা তার ভাই বা বোনের সম্পর্কেরই হোক। অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির যে সমস্ত উত্তরাধিকারী আছেন তারা পড়বেন ক্লাস 2 ক্যাটাগরির মধ্যে। তাহলে বন্ধুরা, আমরা এখানে হিন্দু কন্যা উত্তরাধিকারী আইন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবার আমরা জানবো মুসলিম কন্যা উত্তরাধিকারী আইন সম্পর্কে, অর্থাৎ ডটার্স প্রপার্টি রাইট অ্যাকর্ডিং টু মুসলিম ল কি বলছে। দেখুন, এখানে মুসলিম ল অনুযায়ী রাইট অফ ফিমেলস কি বলা হয়েছে দেখুন, মুসলিম ডাজ নট ক্রিয়েট এনি ডিস্টিংশন বিটুইন দ্য রাইট অফ মেন অ্যান্ড ওমেন। On the death of their ancestor, nothing can prevent both girl and boy child to become the legal heir of inheritable property. However, it is generally found that the quantum of the share of a female heir is half of that of the male heirs. The reason behind this is that under the Muslim law, a female shall upon marriage receive meher and maintenance from her husband, whereas male will have only the property of the ancestor for inheritance. Also, males have the duty of maintaining their wife and children. অর্থাৎ মুসলিম ল অনুযায়ী এখানে পুত্র বা কন্যার মধ্যে কোনো ভাগ করা হয়নি বা কোনো বিভেদ সৃষ্টি করা হয়নি, কিন্তু এক্ষেত্রে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পুত্র সন্তানকে 2 ভাগ দেওয়া হবে, অর্থাৎ ডাবল শেয়ার দেওয়া হবে, এবং কন্যা সন্তানকে সিঙ্গেল শেয়ার দেওয়া হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি কোনো এক মৃত পিতা 9 লক্ষ টাকা রেখে যান, তাহলে এক্ষেত্রে তার একটি কন্যা সন্তান পাবে 3 লক্ষ টাকা এবং অপর পুত্র সন্তানটি পাবে 6 লক্ষ টাকা। এবং এখানে কারণস্বরূপ যেটা দেখানো হয়েছে সেটি হলো, যেহেতু কন্যা সন্তানের বিবাহ হয়ে গেছে এবং তার যাবতীয় মেনটেন্যান্স এবং খরচ যেহেতু তার স্বামী বহন করেন, কিন্তু পুত্র সন্তানের কাছে শুধুমাত্র তার পূর্বপুরুষের প্রপার্টি ছাড়া আর কোনো রাস্তা নেই, এবং পুত্র সন্তানেরও নিজের বিয়ে হয়েছে এবং তার সংসারও চালাতে হতে পারে। এই জন্য এই রুল অনুযায়ী এক্ষেত্রে কন্যা সন্তানকে সিঙ্গেল শেয়ার দেওয়া হবে এবং পুত্র সন্তানকে ডাবল শেয়ার দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করলাম হিন্দু কন্যা উত্তরাধিকারী আইন সম্পর্কে এবং মুসলিম কন্যা উত্তরাধিকারী আইন সম্পর্কে। এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।